হাই, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক আলোচনা করবো ইংলিশ ফার্স্ট পেপারে, সেটা হলো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, যেখানে আমাদের অপশন দেওয়া ছিল, ক্লু দেওয়া ছিল, ওইগুলো ইউজ করে আমরা অ্যান্সার করেছিলাম। এখন আমাদের কোনো অপশন দেওয়া নেই। আমার কাছে এই জিনিসটা উইথ ক্লুজের চেয়ে আরও একটু বেশি ইজিয়ার লাগতো। কেন? এখানে তোমার হাতে অনেক অপশন আছে। ধরো একটা গ্যাপ, ওই গ্যাপে কিন্তু অ্যাপ্লিকেবল অনেক ওয়ার্ড হতে পারে, দুই তিনটা ওয়ার্ড, দুই তিন রকম ইয়া তিন চার রকমের ওয়ার্ড হতে পারে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমরা আজকে দেখব, এই প্রশ্নের ক্ষেত্রে তোমার ওই লিবার্টিটা আছে, তোমার যে ওয়ার্ডটা ভালো মনে হয় ওই জিনিসটা ইউজ করার। আর এমন কিন্তু না যে মানে একটা ওয়ার্ডই হলো অ্যান্সার শিটের মধ্যে দেওয়া থাকে, ওইটা দেখে টিচাররা খাতা দেখে ওইটা ছাড়া অন্যটা লিখলে মার্ক দেবেন, এমন না। অ্যান্সার শিট যেটা থাকে ওটাতে মেইনলি যত ধরনের অপশন হতে পারে, একটা প্রশ্নের মোটামুটি যত রকমের অ্যান্সার হতে পারে প্রত্যেকটাই থাকে। এর মধ্যে থেকে যে কোনো একটা যদি তুমি লিখো, তাহলে তুমি হলো গিয়ে মার্ক পাবা। দ্যাট মিনস তুমি যদি প্রপার যে ওয়ার্ডটা ইউজ হবে ওটা হলো গিয়ে লিখতে পারো, তুমি কিন্তু নাম্বার পাবা। এটাতে অনেক ইজি। কারণ ধরো একটা ওয়ার্ড, সাপোজ একটা গ্যাপে কি বসবে মিনিংটা তোমার ওই মুহূর্তে মাথায় আসছে না, যেটা আমাদের হলো গিয়ে উইথ ক্লুজে ধরো আমরা দেখছিলাম, আমরা বুঝছি যে এখানে এই জিনিসটা বসবে, কিন্তু এই জিনিসটা এক্স্যাক্টলি ওয়ার্ড কোনটা, তারপর অপশনগুলোর মধ্যে প্রত্যেকটা অপশনের অর্থ কি সেটা বুঝে অ্যান্সার করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এইখানে আমরা চাইলে হলো গিয়ে সিনোনিম ইউজ করে লিখতে পারি, যে কোনোভাবে লিখতে পারি। আমি জাস্ট টোটাল যেই মিনিংটা ওইটা যদি আমি অ্যাকিউরেটলি আনতে পারি, তাহলে কিন্তু আমি মার্ক পেয়ে যাবো এটাতে। সো আজকে আমরা দুইটা প্রবলেম দেখবো, বেসিক্যালি দুইটা প্রবলেমই নতুন করে বানানো, এটা কোনো বোর্ড প্রশ্নের কোনো বোর্ডের কোনো প্রশ্ন না। একটা এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি নিয়ে, আর একটা এক্সাম্পল এখন যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওটা নিয়ে। তো আসো আমরা দেখি কীভাবে সলভ করা যায়। হ্যাঁ, আমাদের এক নম্বর প্রবলেমটাই হলো গিয়ে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে। তো আসো আমরা এটা আস্তে ধীরে সলভ করা স্টার্ট করি। দিলাম ব্ল্যাক পেন। ওকে, তো দেখো ফার্স্টে কি বলছে, ঢাকা ইউনিভার্সিটি এস্টাবলিশ ইন 1921 ইজ এ প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন ইন বাংলাদেশ। ওকে, ঠিক আছে, বুঝলাম। Known for its dash academic programs and distinguished faculty, it has produced numerous dash। আচ্ছা, দুই নাম্বার ড্যাশে যাওয়ার আগে এক নাম্বার ড্যাশটা আসলে আমরা অ্যান্সার করে আসি। Known for its dash academic programs and distinguished faculty, মানে ঢাকা ইউনিভার্সিটিটা তার একাডেমিক প্রোগ্রামের কোন বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত? তার ভালো একাডেমিক প্রোগ্রাম, তার উন্নত মানের একাডেমিক প্রোগ্রাম, তাই না? এরকম তার একটা ভালো কোয়ালিটি একাডেমিক প্রোগ্রাম। ভালো কোয়ালিটি বোঝায় এমন যে কোনো একটা শব্দই কিন্তু আমি এক নাম্বার পয়েন্টে বসাতে পারি, তাই না? একাডেমিক প্রোগ্রাম ডিস্টিংগুইশড বলতে আমরা কি বলি? এক্সিলেন্ট একাডেমিক প্রোগ্রামস, নোটেবল একাডেমিক প্রোগ্রামস, সিগনিফিকেন্ট একাডেমিক প্রোগ্রামস, অনেক কিছু আমি বসাতে পারি। আমি এখানে ধরো দিলাম নোটেবল, মানে কি উল্লেখযোগ্য। এখানে কিন্তু আরো অনেক কিছুই, যে আমি একটু আগে বললাম, অনেক কিছুই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, এন্ড প্রত্যেকটাই কিন্তু ঠিক হবে, কোনোটাই ভুল হবে না। ইট হ্যাজ প্রডিউসড নিউমেরাস ড্যাশ হু হ্যাভ সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড টু ভ্যারিয়াস সেক্টর, মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় এমন অনেক ড্যাশ প্রডিউস করেছে যারা আজকে দেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখছে। কি প্রডিউস করেছে? অনেক ছাত্র প্রডিউস করেছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ হয়ে বের হয়ে গেছে। এরকম ছাত্রদের আমরা কি বলি? এরকম ছাত্র আমরা বলি গ্র্যাজুয়েটস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেসব গ্র্যাজুয়েটরা বের হয়েছে আজকে, তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় অবদান রাখছে। ইট হ্যাজ প্রডিউস নিউমারাস গ্র্যাজুয়েটস। তুমি লিখতে পারো অ্যালামনাইও লিখতে পারো, একই জিনিস বোঝায় গ্র্যাজুয়েটস বা অ্যালামনাই। গ্র্যাজুয়েটসটা এখানে মোটামুটি বেশি অ্যাপ্লিকেবল হয়। ওকে, দ্য ক্যাম্পাস ইজ এ হাব অফ ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক ধরনের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি হয়। হোস্টিং সেমিনার্স অ্যান্ড ড্যাশ ইভেন্টস, বিভিন্ন রকমের সেমিনার হয় আর ড্যাশ ইভেন্ট হয়। দেখো তো এখানে আমি কি বুঝতে পারছি, এই যে ড্যাশটা এখানে আমার ইন্টেলেকচুয়াল রিলেটেড একটা কিছুই বসবে না, তাহলে কি এখানে আমি লিখতে পারি না? অ্যান্ড এডুকেশনাল ইভেন্ট, অনেক শিক্ষামূলক ইভেন্ট হয়, লিখতে পারি আমরা এটা। আবার তুমি যদি বলো যে না ভাই আমি লিখবো কালচারাল ইভেন্টস, ওইটাও কিন্তু হয়, ওইটাও কিন্তু এক প্রকার ইন্টেলেকচুয়াল কর্মকাণ্ড, যেসব কাজ আমরা কালচারাল হিসাবে করি। ঠিক আছে, তো আমি এখানে লিখতে পারি এডুকেশনাল বা কালচারাল, তোমার যা ইচ্ছে।
However, the university faces challenges. তো আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম however যখন থাকে মোস্ট অফ দ্য টাইম আমি এক ফ্লোতে এক টোনে কথা বলছি, আমি টোন চেঞ্জ করবো। এতক্ষণ আমি ভালো কথা বলছি, এখন আমি এসে একটু নেগেটিভ কথা বলবো, এখানে however জিনিসটা আসে। ঠিক আছে, তারপর কি, তার মানে আমি এতক্ষণ ধরে কিন্তু এই পর্যন্ত ভালো ভালো জিনিস বলছি, তার মানে কি however এর পর আমি বুঝতে পারতেছি এখানে একটা হয়তোবা নেতিবাচক কোনো একটা কথা বা কোনো প্রবলেমের কথা আসবে। however the university faces challenges, এই যে ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয় অনেক রকমের চ্যালেঞ্জের মুখোমুখি, ইনক্লুডিং ড্যাশ ইনফ্রাস্ট্রাকচার নিডিং মডার্নাইজেশন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোটি কিন্তু অনেক আগের তৈরি, বেশিরভাগ বিল্ডিং কিন্তু প্রায় 40-50 বছর আগে, যে জিনিসগুলো এখন মডার্নাইজ করা দরকার। ঠিক আছে, তো আমি কি লিখতে পারি, মানে এই যে ইনফ্রাস্ট্রাকচারকে হলো গিয়ে মডিফাই করবে এমন একটা ওয়ার্ড আমি এখানে বসাবো। আমি লিখতে পারি অনেক পুরাতন, ঠিক আছে, আমি লিখতে পারি ওল্ড ইনফ্রাস্ট্রাকচার অথবা অ্যানশিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, এটা লিখতে পারি। ঠিক আছে, অথবা আমি আরেকটা জিনিস লিখতে পারি, আমার অবকাঠামোটা অনেক ক্ষতির সম্মুখীন, আমার অবকাঠামোটা অনেক অবস্থা আর আগের মতো ভালো নেই, মানে আমার অবস্থা হলো গিয়ে খারাপ হয়েছে, অবস্থা হলো গিয়ে অবনতি ঘটছে আমার অবকাঠামোর। সো এটাকে আমি লিখতে পারি ডেটেরিওরেটিং। ডেটেরিওরেটিং অর্থ হলো গিয়ে আমার অবস্থা খারাপের দিকে আসা। ঠিক আছে, অথবা ওল্ড অ্যানশিয়েন্ট যেটা লিখতে পারি আমি, ডেটেরিওরেটিং এই ওয়ার্ডটা বেশি সুন্দর হয়, আমি এটা লিখি ডে রি ও রেটিং। আচ্ছা, এটা যদি তোমাদের বেশি কঠিন মনে হয়, তোমাদের যদি মনে হয় মনে রাখতে পারবা না, কোনো সমস্যা, আমি লিখি অ্যানশিয়েন্ট বা ওল্ড। ওল্ডই লিখলাম, ইজি লিখি, কোনো সমস্যা নেই। ওল্ড ইনফ্রাস্ট্রাকচার নিডিমোর্স। ঠিক আছে, তারপর দেখো এরপর কি বলছে, পলিটিক্যাল ড্যাশ উইদিন দ্য ক্যাম্পাস ক্যান অলসো ডিসরাপ্ট একাডেমিক অ্যাক্টিভিটিস। আমার একাডেমিক অ্যাক্টিভিটিসকে ক্ষতি করে পলিটিক্যাল কোন জিনিসগুলো, পলিটিক্যাল গ্যাঞ্জাম, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ভায়োলেন্স। ঠিক আছে, তার মানে আমি কি কি লিখতে পারি, পলিটিক্যাল ভায়োলেন্স লিখতে পারি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি লিখতে পারি। ঠিক আছে, অনেক কিছু লিখতে পারি। সো আমি লিখলাম পলিটিক্যাল ভায়োলেন্স, লিখলাম ভায়োলেন্সেস, political violence within the campus can also disrupt. Despite these challenges, Dhaka University is committed to dash academic excellence. এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটেড, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় দৃঢ় প্রতিজ্ঞ কি করার জন্য, ড্যাশ একাডেমিক এক্সিলেন্স। ওর যে অলরেডি একাডেমিক যে একটা ভালো অবস্থা আছে, একটা এক্সিলেন্ট অবস্থা আছে, ওইটাকে সে কি বজায় রাখা এবং আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে। এটাই তো হওয়ার কথা, তাই না? তার মানে এই জায়গাতে কি বসবে আমি বুঝতে পারতেছি, আরও উন্নতি করা। আমি কি লিখতে পারি, ইনক্রিজ একাডেমিক এক্সিলেন্স, এনহ্যান্স একাডেমিক এক্সিলেন্স, লিখলাম ইনক্রিজ, লিখলাম সহজ শব্দই লিখি, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে কিন্তু ইনক্রিজ হবে না, এই যে আমার কি এখানে কি আছে, কমিটেড টু আছে, আর দেখো এখানে ফোস্টার রিং আছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি, আমি বুঝতে পারতেছি কিন্তু প্যারালাল স্ট্রাকচারে আমার ওইখানে যেহেতু আইএনজি যোগ, এখানে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, তুমি যদি এটা জাস্ট ইনক্রিজ লিখো তুমি কিন্তু মার্ক পাবা না। আমি লিখলাম ইনক্রিজিং একাডেমিক excellence and fostering innovations. Okay, efforts are being made to dash the facilities and create a better learning environment. ঠিক আছে, তো দেখো আমি এখানে কি করতে পারি, আমি এখানে মেড টু ড্যাশ দ্য ফ্যাসিলিটিস, মেড টু ড্যাশ দ্য ফ্যাসিলিটি মানে কি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অথরিটি আছে ওরা অনেক রকমের কাজ করছেন কি করার জন্য, আমার যেই হলো গিয়ে কারেন্ট ফ্যাসিলিটিসগুলা ওইগুলাকে বৃদ্ধি করার জন্য। আবার একই, ঠিক আছে, আবার একই রকম জিনিস হচ্ছে। তো দেখো এখানে কি, এখানে যেহেতু আমি ইনক্রিজ লিখছি, আমি এখানে লিখতে পারি বেইং এফোর্টস আর বেইং মেড টু এনহান্স, এনহান্স লিখতে পারি, দুটা কিন্তু মিনিং একই। ঠিক আছে, এনহান্স, দুটা কিন্তু মিনিং একই। ঠিক আছে, এটা লিখলেও ঠিক, এটা লিখলেও ঠিক, কোনো সমস্যা নেই। অ্যান্ড ক্রিয়েট এ বেটার লার্নিং এনভায়রনমেন্ট, দ্য ইউনিভার্সিটিস ড্যাশ টু প্রমোটিং হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্সপায়ার ম্যানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উচ্চশিক্ষাকে হলো গিয়ে, উচ্চশিক্ষা আর হলো গিয়ে রিসার্চকে কি করে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো তো, উচ্চশিক্ষা আর রিসার্চকে প্রমোট করার জন্য কি করে, দ্য ইউনিভার্সিটির এফোর্ট, ঢাকা ইউনিভার্সিটি এফোর্ট দেয়, অথবা ঢাকা ইউনিভার্সিটি দৃঢ় প্রতিজ্ঞ, আমি লিখতে পারি দ্য ইউনিভার্সিটিস এফোর্ট টু প্রমোটিং হায়ার এডুকেশন, অথবা দ্য ইউনিভার্সিটিস কমিটমেন্ট টু প্রমোটিং হায়ার এডুকেশন, বোথ আর কারেক্ট। ঠিক আছে, আমি লিখলাম এফোর্ট। ঠিক আছে, এফোর্ট টু
টু প্রমোটিং হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্সপায়ার্স মেনি, আরও অনেকে এটা দ্বারা ইন্সপায়ার্ড হয়। উইথ অনগোয়িং সাপোর্ট ঢাকা ইউনিভার্সিটি এইমস টু ড্যাশ ইটস পজিশন অ্যাজ এ লিডিং এডুকেশনাল ইনস্টিটিউশন। মানে কি, ধরা হয় যে আমাদের দেশের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অনেক ভালো একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা লিডিং কি বলে, একটা লিডিং এডুকেশনাল ইনস্টিটিউশন। ঢাকা ইউনিভার্সিটি কি চায়? ঢাকা ইউনিভার্সিটি চায় তার এই ইমেজটা বজায় রাখতে, তার এই ইমেজটা ধরে রাখতে, তাকে যাতে আজীবন মানুষ বলে যে ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড বা অনেক কিছু বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আলোকিত বাতিঘর, অনেক কিছু বলা হয়, মানে যেটার মাধ্যমে বোঝায় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অন্যতম ভালো বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো আমি এখানে কি লিখতে পারি? এইমস টু বজায় রাখা, বজায় রাখা কি আপহোল্ড বলতে পারি আমি, আপহোল্ড বজায় রাখা। ওকে, উইথ এ লিডিং ইনস্টিটিউশন দ্য ড্যাশ অফ ইটস কমিউনিটি উইল হেল্প টু অ্যাচিভ দিস গোল। তার মানে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই কমিউনিটিটা আছে, ওই কমিউনিটির কোন বৈশিষ্ট্য আমাকে এই গোল অ্যাচিভ করার জন্য হেল্প করবে? ওই কমিউনিটির একটা ভালো গুণকে আমার এখানে আনতে হবে, ওই কমিউনিটির একটা খুবই ভালো একটা সাইটকে আমার এখানে এনে বলতে হবে। আমি এখানে কি বলতে পারি বলতো? আমি এখানে বলতে পারি দ্য এক্সিলেন্স অফ হিস কমিউনিটি। এক্সিলেন্স মানে কি? এক্সিলেন্স মানে ওভারঅল উৎকর্ষ, যেটা সেটাকে বোঝায়। আমি লিখতে পারি দ্য এক্সিলেন্স, the excellence of its community will help achieve, help to achieve হবে, এখানে টুটা আসে না, এখানে help to achieve this goal। ঠিক আছে, তো ওভারঅল জিনিসটা আমরা বুঝতে পারলাম। খুব ডিফিকাল্ট কোনো কিছুই না, তোমার জাস্ট কনটেক্সটটা বুঝতে হবে। ওই কনটেক্সটের সাথে যায় এমন যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো, তো আমি একটা লিখলাম, আমার ফ্রেন্ড আরেকটা লিখলো, আরেক ফ্রেন্ড আরেকটা লিখলো, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত কনটেক্সটের সাথে জিনিসটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, ইউ উইল গেট মার্কস। ওকে, মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট প্রবলেম। ওকে, এইখানে আমি একটা প্যাসেজ আনছি যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। ওকে, তো দেখি ফার্স্ট অফ অল কি বলছে। দ্য টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ইভেন্টস ইন দ্য স্পোর্টস। ওকে, ভেরি গুড, আন্ডারস্টুড। অ্যাট্রাক্টিং মিলিয়ন্স অফ ভিউয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড। দিস ফাস্ট পেসড ফরম্যাট ড্যাশ হাই এনার্জি অ্যান্ড থ্রিলিং মোমেন্টস। ঠিক আছে, টি-20 ম্যাচটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হলো হলো গিয়ে শেষ হয়ে যায়। এই জন্য কি লিখছে? দ্য ফাস্ট পেসড, মানে এই যে টি-20 যে ক্রিকেটটা, এগুলো হলো গিয়ে অনেক দ্রুত গতিতে শেষ হয়ে যায়। এই যে টি-20 ফরম্যাটটা, ওটা কি করে? ওটা হলো গিয়ে হাই এনার্জি আর থ্রিলিং মোমেন্টস ড্যাশ করে, মানে কি করে? সৃষ্টি করে, তৈরি করে, উৎপাদন করে, তাই না? তার মানে আমি কি লিখতে পারি? টি-20 ম্যাচের মাধ্যমে আমার অনেক হাই এনার্জি তৈরি হয় আর অনেক থ্রিলিং মোমেন্টস তৈরি হয়। এখানে আমি অনেক কিছুই লিখতে পারি। সো সবচেয়ে বেস্ট যেটা হয়, বেস্ট আমি যদি লিখি জেনারেট। ঠিক আছে, জেনারেট, জেনারেট মানে হলো গিয়ে তৈরি করা। এখানে তুমি ক্রিয়েট লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। জেনারেট হাই এনার্জি অ্যান্ড থ্রিলিং মোমেন্টস, মেকিং ইট ইট ফেভারিট এবং ফ্যান্স। মানে কি, ধরো বিশ্বব্যাপী যারা ক্রিকেটের ভক্ত ফ্যান আছে, ওদের মধ্যে জিনিসটা আরও বিখ্যাত হয়ে উঠবে। টিমস ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ ড্যাশ টু শোকেস দেয়ার স্কিল অ্যান্ড স্ট্র্যাটেজিস ইন ইন্টেন্স ম্যাচ। মানে কি, বিভিন্ন দেশ থেকে টিমরা আসে কেন? টু শোকেস দেয়ার স্কিলস অ্যান্ড স্ট্র্যাটেজিস হলো, তার মানে ওরা কি করে? ওরা খেলায় অংশগ্রহণ করে। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি না টিমস ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ পার্টিসিপেট, তারা হলো অংশগ্রহণ করে তাদের স্কিল দেখানোর জন্য, এবং ইন্টেন্স ম্যাচের মধ্যে হলো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার মাধ্যমে ম্যাচ জেতার জন্য। আমি কি লিখতে পারি? পার্টিসিপেট। আবার আমি এটাও লিখতে পারি টিমস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ কম্পিট, ওরা হলো গিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, তাদের স্কিল দেখিয়ে কে সবচেয়ে ভালো স্কিল দেখাতে পারে, কে ওই মোমেন্টে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি ইমপ্লাই করতে পারে, সেই ম্যাচ জিতবে। সো এখানে আমি লিখতে পারি কম্পিট লিখতে পারি, পার্টিসিপেট লিখতে পারি, যে কোনো একটা আমি লিখলাম কম্পিট, কম্পিটিশন করা বেসিক্যালি। ওকে, এই পর্যন্ত গেল। দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ টি-20 গেমস অফেন লিডস টু সারপ্রাইজিং ড্যাশ অ্যান্ড ড্রামাটিক ফেস। মানে কি, টি-20 ম্যাচগুলো কিন্তু অনেক আনপ্রেডিক্টেবল হয়। ঠিক আছে, এই আনপ্রেডিক্টেবিলিটি অফেন লিডস টু সারপ্রাইজিং, মানে কি, এই আনপ্রেডিক্টেবিলিটা অনেক সময় পরিচালিত করে আমাকে সারপ্রাইজিং ড্যাশ অ্যান্ড ড্রামাটিক ফিনিশেস। তার মানে আমি কি, আশ্চর্যজনক একটা ফলাফলের দিকে আমাকে নিয়ে যায় না,
তার মানে কি লিখতে পারি সারপ্রাইজিং আউটকামস বা সারপ্রাইজিং রেজাল্টস। আমি কি লিখতে পারি সারপ্রাইজিং আউটকামস, আমাকে আশ্চর্যজনক আউটকামের দিকে নিয়ে যায় টি-20 ম্যাচগুলো। প্লেয়ার্স মাস্ট বি অ্যাডেপ্ট অ্যাট কুইক ডিসিশন মেকিং। অ্যাডেপ্ট মানে হলো গিয়ে দক্ষ হওয়া, ঠিক আছে? আমার টি-20 প্লেয়ারদের হলো গিয়ে কুইক ডিসিশন মেকিং এ দক্ষ হতে হবে অ্যান্ড ড্যাশ টু চেঞ্জিং সিচুয়েশন অন দ্য ফিল্ড। এবং মাঠের মধ্যে যে প্রতি ওভারে সিচুয়েশন চেঞ্জ হয় ওইটার সাথে আমার খাপ খাইয়ে নেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। মানে কি আমার খাপ খাওয়াইতে হবে, তার মানে আমার এইখানে কি বসবে, আমার এইখানে বসবে খাপ খাইয়ে নেওয়া। খাপ খাইয়ে নেওয়া হলো অ্যাডাপ্ট। এই দেখো এখানে কিন্তু একই রকম দুইটা ওয়ার্ড, দেখো তুমি, দেখো এখানে বসছে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট, এই অ্যাডাপ্ট মানে হলো দক্ষ, ঠিক আছে? অ্যাডাপ্ট। আর এখানে যে অ্যাডাপ্ট আমি লিখলাম এটা মানে হলো গিয়ে খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে? খাপ খাওয়ানো। ওকে, তাহলে পরের পয়েন্টে আমি যাই। The tournament also provides a platform for young and emerging talent to dash on the international stage. এই ফরম্যাটটার মাধ্যমে যারা ইয়াং প্লেয়ার আছে ওরা কি ইন্টারন্যাশনাল স্টেজের মধ্যে নিজেদের তুলে ধরতে পারে, ঠিক আছে? ওদের নিজেদের বিকাশ করতে পারে, ওদের নিজেদের মেলে ধরতে পারে। আমি এখানে কি লিখতে পারি, টু শাইন অন দ্য ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল স্টেজের মধ্যে নিজেরা হলো গিয়ে বিকাশ করা নিজেকে, ওই সুযোগটা পায় টি-20 বিশ্বকাপের মাধ্যমে। হাউএভার the pressure to perform in such a short format can lead to dash stress and intense scrutiny। তার মানে কি এই প্রত্যেকটা ম্যাচের যে হলো গিয়ে প্রেশার, ওই প্রেশারটা আমাকে কিসের দিকে নিয়ে যায়, ড্যাশ স্ট্রেস। মানে কি স্ট্রেস মানে কি চাপ, মানসিক চাপ, আমি কি বলতে পারি অনেক বিশাল চাপ, ঠিক আছে? আমি এখানে কি লিখতে পারি, একটু ইমেন্স স্ট্রেস মানে কি বিশাল চাপের মাথায় নিয়ে যায়, ইমেন্স স্ট্রেস। অনেক বেশি চাপ অ্যান্ড ইন্টেন্স স্ক্রুটিনি ফ্রম মিডিয়া অ্যান্ড ফ্যান্স, ঠিক আছে? মিডিয়া আর ফ্যানরা হলো গিয়ে সবকিছু কাটাছেড়া করে, সবকিছু বিশ্লেষণ করে, স্ক্রুটিনি দ্বারা এটাই বোঝায়। Despite these challenges, the T20 World Cup continues to dash a global audience with its dynamic gameplay। মানে কি এত কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও টি-20 বিশ্বকাপ গ্লোবাল অডিয়েন্সকে হলো কি করতে পারতেছে, আকৃষ্ট করতে পারতেছে, তাই না? এটাই তো আমি বুঝতে পারতেছি এই যে সেন্টেন্সটা বলে, আকৃষ্ট করে রাখতে, আকর্ষিত করে রাখতে পারতেছে। আমি কি লিখতে পারি, অ্যাট্রাক্ট। টি-20 ওয়ার্ল্ড কাপ কন্টিনিউস টু অ্যাট্রাক্ট global audiences with its dynamic gameplay. Attract. Attract. ওকে, ঠিক আছে। তারপর কি আসলে দেখো, the successful teams are those that can dash their strategies effectively and maintain dash under pressure। তার মানে কি ওইসব টিমই হলো গিয়ে সাকসেসফুল হয় যারা তাদের স্ট্র্যাটেজিকে এফেক্টিভলি ড্যাশ করতে পারে। ইফেক্টিভলি কি করতে পারে, তারা প্রয়োগ করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, তাই না? তার মানে আমি কি লিখতে পারি, দ্যাট ক্যান ইমপ্লিমেন্ট, ঠিক আছে? ইমপ্লিমেন্ট, তাদের স্ট্র্যাটেজিটা হলো গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারে বাস্তব জীবনে, বাস্তব খেলার মাঠে এফেক্টিভলি অ্যান্ড মেনটেইন ড্যাশ আন্ডার প্রেশার। প্রেশারের মুহূর্তে তারা কি মেনটেন করে বলতো, অ্যান্ড মেনটেন দেয়ার নার্ভস আন্ডার প্রেশার। এটা আমি লিখতে পারি না, মেনটেন নার্ভস আন্ডার প্রেশার। নার্ভস, আমাদের যে মাথা গরম হয়ে যায় প্রেশারে পড়লে, আমরা হলো গিয়ে ডিসিশন নিতে পারি না। যেসব মানুষ অনেক ঠান্ডা মাথার ওরা কিন্তু অনেক প্রেশার থাকলেও আস্তে ধীরে ডিসিশন নিতে পারে। আমরা যখন এক্সাম দেই ওই টাইমে কিন্তু এক্সামের মোমেন্টে আমরা হলো গিয়ে প্যানিক অ্যাটাক করি, কি হবে না হবে ওই চিন্তা করে আমরা নার্ভাস হয়ে যাই। দেন কি দেখা যায়, আমি যে জিনিসটা ইজিলি পারতাম ওই জিনিসটা আমি অ্যান্সার করতে পারতেছি না। এই জন্য এক্সামের ক্ষেত্রেও তোমরা এটা সবসময় মাথা রাখবে, তোমাদের নার্ভ কন্ট্রোল রাখতে হবে। প্রেশারের মোমেন্টে, কঠিন প্রেশারের মধ্যে তুমি যদি মাথা ঠান্ডা রাখতে পারো তুমি তোমার বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসতে পারবা। ওই প্রেশারে যদি তুমি নার্ভাস হয়ে যাও তাহলে কিন্তু তুমি যা পারতা ওইটা অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? এই মাথা ঠান্ডা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, শুধু এইচএসসি না, তোমার পরবর্তীতে অ্যাডমিশনে আরও গুরুত্বপূর্ণ। কারণ অ্যাডমিশনে খুবই কম সময়ে অনেক কিছু অ্যান্সার করতে হয়, আর একটা ভুল হয়ে গেলে অনেক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো মাথা ঠান্ডা রাখার প্র্যাকটিস তোমার এখন থেকেই কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে তোমার নিজের উপর। মেনটেন নার্ভস আন্ডার প্রেশার, তাদের নার্ভস হলো গিয়ে মেনটেন করতে পারে। The tournament not only celebrates the spirit of cricket but also dash unity and sportsmanship among
কম্পিটিং নেশনস মানে কি, এই টুর্নামেন্টটা জাস্ট আমার হলো গিয়ে স্পিরিট অফ ক্রিকেটকে উদযাপন করে না, বরঞ্চ ইউনিটি অ্যান্ড স্পোর্টম্যানশিপকে হলো কি করে বলতো, ইউনিটি আর স্পোর্টম্যানশিপকে কি করে, প্রমোট করে, বিকশিত করে, তাই না? তার মানে আমি কি লিখতে পারি, বাট অলসো ইউনিটি প্রমোটস ইউনিটি প্রমোটস ইউনিটি অ্যান্ড স্পোর্টম্যানশিপ এবং কম্পিটিং নেশনস। তো এই দুইটা প্যাসেজে আমরা দেখলাম কিভাবে আমাদের হলো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ অ্যান্সার করতে হয়। আই গেস তোমাদের একটা ভালো আইডিয়া হয়েছে আজকের ভিডিও দেখার পর। তোমরা কি করবা, তোমরা যত বেশি পারো ইংলিশ পড়বা, ঠিক আছে? ইংলিশ ভাষাটার উপর যত বেশি পারো ফ্লুয়েন্সি অর্জন করবা, ইংলিশ পেপার পড়বা বা ইংলিশ ফর টুডে বইয়ের যে রিডিং প্যাসেজ ওইগুলা পড়বা, ইংলিশ গল্পের বই পড়বা, ঠিক আছে? যত বেশি পারো ইংলিশ পড়বা, ইংলিশ নিউজ পেপার পড়বা, তাহলে দেখবা এই অপশনের ওয়ার্ডগুলো তোমার মাথায় অটোমেটিক্যালি আসবে। তোমার ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করতে অনেক দিন লাগে, তোমার আপাতত এইচএসসির সামনে সেই টাইমটাও নাই। এই কয়দিন একটু ইংলিশ পেপার পড়তে পারো, ইংলিশ, ঠিক আছে, ইংলিশ পেপার, ডেলি নিউজ পেপার পড়তে পারো, কোনো একটা ইংলিশ আর্টিকেল পড়তে পারো রেগুলারলি, যাতে করে তোমার এইরকম তুমি যখন অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার মাথায় অটোমেটিক্যালি আসবে। আর তোমার যদি তেমন ভালো ভোকাবুলারি না থাকে, দেখবে একটা খুব সহজ, যেমন সাপোজ এই প্রমোটস, এইটা আনার জন্যই কিন্তু তোমার অনেকক্ষণ চিন্তা করা লাগবে, 2 মিনিট 3 মিনিট চিন্তা করা লাগবে। ঠিক আছে, তো আই হোপ তোমরা সবাই বাসায় আরো প্র্যাকটিস করবা, বাসায় আরো 8-10টা টেস্ট পেপার থেকে বা যেই বই আছে তোমাদের ওই বই থেকে আরো 8-10টা প্রবলেম সলভ করবা। অ্যান্সার আগে দেখবা না, আমি যেভাবে বললাম ওইভাবে হলো গিয়ে ট্রাই করবা, বাংলা মিনিং বের করবা, দেখবা কোন শব্দটার ঘাটতি আছে ওই শব্দটা বসাবা। ঠিক আছে, সো হোপফুলি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী ছিল, অ্যান্ড তোমাদের এইচএসসি পরীক্ষা যদি এটা আসে, আই হোপ তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। সো আসসালামু আলাইকুম সবাইকে, সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও।